বাড়িতে যাবেন না লেখক, আপনার সম্বর্ধনা তো সেই কখন শেষ হয়ে গেছে। আপনি আমাকে তুমি করে বলেন, আমি আপনার একজন ভক্ত, এই কলেজেই পড়তাম, আপনার সম্বর্ধনা এসেছিলাম। আপনি আমাদের কলেজের সবচেয়ে গুণী ব্যক্তিত্ব। গল্প ভাবছিলেন? গল্প কিন্তু এখন এখানেই একটা ঘটছে, এখানেই। ঠিক না লেখক? ঠিক বলেছ। আচ্ছা, আমি কি আপনার মগজ থেকে নেমেছি? না, তুমি তো এই কলেজের এলাম নাই। আমার সংবর্ধনা এসেছিলে। কি নাম তোমার? চন্দন, আসিফ রেজা চন্দন। একটা গেম খেলবেন? পাজল গেম, জিক্স পাজল। একটা একটা করে টুকরো জোড়া দেবার খেলা। অবশ্য পাজল গেমটা খেলার আগে আপনাকে একটু কষ্ট করতে হবে। ও পাশে করিডোরের বারান্দায় পিলারে হেলান দেওয়া একটা ছেলে মেয়ে গল্প করছে। পাজল গেমের শুরুটা ওদেরকে নিয়ে। আপনার একবার দেখে আসা উচিত। যান। ওরা আমার সংবর্ধনায় ছিল। রিপন ওই কলেজের ছাত্র ছিল। ছেলেটার নাম রিপন, বাই দ্য ওয়ে, আবু তাহের রিপন। আর মেয়েটা বিহবালা। ওটা ওর নাম না, ওটা ওর স্বভাব। ওর নাম রিনা, রেহানা আক্তার রিনা। সাধারণ মেয়ের মতো নাম। ওই ছেলেটার সাথে ওরা স্বামী স্ত্রী না, তা ঠিক না।
মানে কি বলবো, মানে ওরা একসাথে থাকে। আধুনিক ভাষায় যাকে বলে লিভ টুগেদার। ওরা তোমার খুব কাছের? হ্যাঁ, অনেক কাছের। ছেলেটা আমার বন্ধু, এই কলেজে একসাথে পড়তাম। আর মেয়েটা আমার স্ত্রী। আসেন একটা খেলা শুরু করি, পাজল গেমটা। আমি এখন আপনাকে ওখান থেকে টুকরো টুকরো কিছু ঘটনা বলবো, আমার, রিপনের আর রিনার। আপনি সেই ঘটনাগুলোকে সিকোয়েন্স ওয়াইজ সাজিয়ে পুরো গল্পটা তৈরি করবেন। চিক্স পাজল শুরু করব। মিস্টার চন্দন, কতদিন থেকে আপনি এরকম ফিল করছেন? মাসখানেক হবে। ডক্টর সালেক কিছু ওষুধও দিয়েছিলেন, কাজ হয়নি? উল্টো বেড়েছে। আমার তো ইদানিং বাম পাটা অবশ অবশ লাগছে। মনে হয় বাম পায়ের উপর ভর করলে বাম পাতে জোর পাচ্ছি না। ডক্টর সালে বলছিলেন যে এটা সাইকোলজিক্যাল। হ্যাঁ, সাইকোলজিক্যালি এরকম হয়। শুধু পায়ের বেলাতে না, অনেক সময় চোখ, কান এসবের বেলাতেও হয়। পেশেন্ট ভাবতে থাকে তার কানটা কাজ করছে না, চোখ ব্যথা করছে অথবা পা অবশ হয়ে যাচ্ছে। আমার কি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত? একটা ইনভেস্টিগেশন করে দেখি, নাহলে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। গাড়িটা কিন্তু আজকেও একই জায়গাতেই পড়ে আছে। তুমি এটা নিয়ে ভাবছো কেন? না, কেউ কাউকে খুন করে গাড়িটার মধ্যে ফেলে এখানে রেখে গেছে। হলে তোমার কোনো অসুবিধা আছে? এটা গতকাল থেকে এখানে রাখা। ওর মধ্যে যদি কোনো লাশ থাকতো তাহলে এতক্ষণে পচে গন্ধ বের হতো। গাড়িটা চন্দনের। রিনা, গাড়িটা চন্দনের গাড়ির মতো, কিন্তু এরকম একই রকম গাড়ি ঢাকা শহরে অসংখ্য আছে। এটা যদি সন্দেহজনক কিছু হতো তাহলে নিশ্চয়ই কেউ না কেউ পুলিশে জানাতো, তাই না? আমি গাড়ির নাম্বার প্লেটটা দেখে এসেছি, ওটা চন্দনের।
হ্যালো, হ্যালো, কি করছেন? পড়াশোনা। আর্কিটেক্ট হতে হলে অনেক পড়তে হয় না? অনেক। আমার পলিটিক্যাল সায়েন্সই ভালো। নামে সায়েন্স, কাজে আর্টস। আন্দাজ করেন তো আমি কেন ফোন করেছি? আমি আন্দাজে অনেক কাঁচা। আচ্ছা, এই সময় যদি রিপন আপনাকে ফোন করে? করলে করবে, যা বুঝে বুঝবে। মানে? জানি না। আপনার বন্ধু রিপন ফোন করেছে। আমি আপনাকে এই জন্যই ফোন করেছি। ফোনটা কাটবেন না প্লিজ। একটু পরেই ও আপনার মোবাইলে ফোন করবে। এটা আপনি কেন করছেন রিনা? আপনি ঠিকই বলেছেন, রিপন ফোন করছে। ফোনটা রিসিভ করবেন না। আপনার এই বিহবালা স্বভাবের আমি কিছুই বুঝতে পারি না।
কি কিছুই করা সম্ভব না, না? কিছু করার থাকলে তুই কি খুব খুশি হতিস রিপন? অফকোর্স। তোর নিউজটা পাওয়ার পরে অনেক খারাপ লেগেছে। রেয়ার ডিজিজ, ট্রান্সভার্স মাইলাইটিস, 10 লাখে একজনের হয়। How lucky I am. 10 লাখে একজন। স্পাইনাল কর্ডগুলো বড় হয়ে যাচ্ছে, পেরিফেরাল আর্টারি এফেক্ট করছে। রিনা এই ব্যাপারে একদম স্পেশালিস্ট। এই যে আমার 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 বাম পাশটা একদম অবশ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে এই ডান পাশটাও একদম অবশ হয়ে যাবে, তারপর সবকিছু। নীরব, নিস্তব্ধ। Summer, winter, spring. উইন্টার, শীত বাইট করতে জানে, শীতের কামড়। Red, green, blue. ব্লু, বিশ্বের রং। Past, present, future. প্রেজেন্ট, সব সময় নির্মল। আশ্চর্য। তোমার সঙ্গে আমার একটাও মিলল না। আমার স্প্রিং, জীবনের ঋতু, গ্রিন, জীবনের রং, ফিউচার, জীবনের বাকি দিনগুলো। Spring, winter, summer. উইন্টার, শীত বাইট করতে জানে, শীতের কামড়। Green, red, blue. ব্লু, বিশ্বের রং। Past, present, future. প্রেজেন্ট, সব সময় নির্মল। আশ্চর্য, তোমার সাথে আমার একটাও মিলল না। আমার কাছে স্প্রিং, ঋতু, গ্রিন হচ্ছে জীবনের রং, আর ফিউচার আমার বাকি দিকগুলো। এবার আপনার পালা। জিক্স পাজলটাকে আপনার সলভ করতে হবে। পারবেন না? ট্রাঙ্কের ভেতরে কি ছিল সেটা না জানলে মেলানো একটু কঠিন। কি ছিল ওটার ভেতরে? লাশ। লাশ। ওটা হওয়ার সম্ভাবনাই বেশি।
আবার না হবার সম্ভাবনা বেশি। এটাই তো পাজল, সলভ করতে হবে আপনাকে। এরকম পাজল আমি কোনোদিন সলভ করিনি। তুমি আমাকে এরকম একটা জেক্স পাজলের সামনে দাঁড় করিয়েছ। ইটস টু টাফ টু সলভ। মানে তোমার কাছ থেকে শুনে ছোট ছোট ঘটনাগুলো আমার মনে এসেছে, সেগুলো বলি, দেখো মেলে কিনা। যদি না মেলে তাহলে হেসো না কিন্তু। হ্যালো, হ্যাঁ সীমা বলো। এটা তুমি কি করছো কিরিনা, বলো তো? তুমি বলো। ইউ আর চিটিং অন মি। চিটিং অন ইউ? তুমি চন্দনকে ফোন করছো কেন? তুমি বলো। আমি কেন বলবো? তুমি বলবে। তুমি তুমি চন্দনকে ফোন করছো, তুমি বলবে। আমি বলবো কেন? যা বলার আমি তো ফোন করে বলছি, এখন তুমি বলবে। তার মানে কি? আমি তোমাকে চন্দনের সঙ্গে পরিচয় করিয়ে ভুল করেছি? চন্দনের সঙ্গে আমার পরিচয়টা তোমার পরে হয়েছে, সেটাও তো ভুল হতে পারে। রিডিকুলাস, অ্যাবসলিউটলি রিডিকুলাস। সরি, আমার একটু রাত হয়ে গেল। নাটকটা এত বড় ছিল, রাস্তায় এত জ্যাম, প্রথমত কিছুই পাওয়া যাচ্ছিল না, তারপর তো একটা রিক্সাওয়ালা হাতে পায়ে ধরে আমি। কেমন ছিল নাটকটা? ভালো ছিল। সীমা তো পাগলই হয়ে গেছে, আরেকবার শো হলেও আরেকবার দেখবে। তুমি কি সীমার সাথে গিয়েছিলে? না, দেখা হয়ে গিয়েছিল। আমি শাড়িটা পাল্টে আসি,
তোমাকে খাবার দিচ্ছি। তুমি কি তোমার আসা যাওয়া করতে অনেক সমস্যা হচ্ছে? একটা ড্রাইভার রেখে দিলেই তো পারো। কেমন করে রাখবো? তোমার ইনকাম তো প্রায় বন্ধই হয়ে গেছে। অফিস থেকে যে কটা কাজ আসে বাসায়, তাতে তোমার ক টাকা হয়? আর আমার চাকরিটাকে চাকরি বলো? তার উপর আবার আমার ওষুধ কেনার খরচা। বিহবলা, আচরণে বিহবলতা, তোর রিনা। ইয়ার কি করিস না চন্দন, বিষয়টা সিরিয়াস। আরে আমি তোর সাথে আর কি করছি না, বিষয়টা আসলেই সিরিয়াস। দেখ, তোর কি ধারণা রিনা কি আমাকে ফোন করেছে? রিনা আমাকে ফোন করেছে আমাকে ভালোবাসার, তোর সাথে রাগ হয়ে বা তোকে কিছু একটা বোঝানোর জন্য সে আমাকে ফোন করে। আর আমি ওর সাথে খুব একটা বেশি কথা বলিনি। সামনে আমার আর্কিটেক্ট পরীক্ষা। পরীক্ষা আমারও চন্দন। হতে পারে সেটা হিস্ট্রির মতো একটা জলো সাবজেক্ট, সেটার জন্য পড়তে হয়। এক ফোঁটা পড়তে পারছি না। তুই তো জানিস আমার পড়াশোনার কি চাপ। আসলে রাইট, বিষয়টা খুবই সিরিয়াস। তোর কি ধারণা রিনা আমাকে ফোন করেছে আমাকে ভালোবাসার জন্য? ও আমাকে ফোন করেছে তোকে বোঝানোর জন্য। কিন্তু রিনা এরকম কেন করবে বল? কি সমস্যা কি? ওর সাথে আমার রিলেশন মাত্র 1 বছরের। এর মধ্যে কি এমন ঘটলো যে ও আমার সঙ্গে এমন করবে? কিছু একটা নিশ্চয় হয়েছে তোদের। মাত্র 2-3 দিন ফোন করেছে। ওকে, আমি রিনাকে বলে দেব, দরকার হলে দুর্ব্যবহার করব, তাহলে তো মিটে যাবে। আমার চন্দনকে ফোন করতে ভালো লাগে, তাই আমি ফোন। প্রেম জানি না, আসলে বলে কোনো লাভ নেই। আমি যদি এখন বলি যে প্রেম ট্রেম কিছু না, তুমি মেনে নেবে না, চন্দনও মেনে নেবে না। এর পেছনে একটা অর্থ খুঁজবে। সবাই অর্থ খুঁজে, আমরা এত অর্থ খুঁজি কেন? তার মানে তুমি আমাকে ভালোবাসো আর ওকে ভালো লাগে, এ দুটোর মধ্যে ঠিক পার্থক্যটা কি? আমি জানি না। বললাম তো, আমরা একটা সার্টেন বাউন্ডারি মেনে প্রেম করি। আর এই বাউন্ডারি এত ওয়াইড, আমি যদি এখন ওই ছেলেটাকে ডেকে বলি তোমার শার্টটা খুব সুন্দর, তোমাকে খুব মানিয়েছে, আর ও
অমনি তুমি ধরে নিলে আমি ওর প্রেমে পড়েছি। তার মানে কি আমি ধরে নেব তুমি চন্দনের প্রেমে পড়োনি? প্রেমের যে হোয়াইট বাউন্ডারি, তাতে কিভাবে ধরে নিবে বল? আমি যদি আজ রাতেও ফোন করি, কালকেও ফোন করি, আর আমার এই ভালো লাগাটাকে যদি আমি এনজয় করতে থাকি, তারপরে কি তুমি ধরে নিবে যে এটা আমার শুধুই ভালো লাগা থাকে? দেখো তোমার, তুমি ঠিক কোন দেশের ভাবধারা আমার উপর চাপাতে চাচ্ছ আমি জানি না। এরকম হেয়ালি করে তুমি আমাকেও হাতে রাখবে, চন্দনকেও খেলাবে, সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না রিনা। আমি বাংলাদেশের ছেলে এবং মানসিকতা 100% বাংলাদেশি। পরের লাইনটাও বলো যে তুমি আর চন্দনকে কখনো ফোন করতে পারবে না। আমি ফোন করব, আমি মিথ্যে বলতে পারি না। যা বলি সামনাসামনি বলি। আমি যা করি আমার ভালো লাগা থেকে করি। সেটা কোন দেশে ভাবধারা আমি জানি না। তুমি চলে যাও রিনা। তুমি তো সবসময় সব কথা সরাসরি বলতে ভালোবাসো, এটা কেন বলছো না রিনা? তুমি সব জানো? আমি সব জানি। তুমি প্রতিদিন অফিস থেকে রিবনকে নিয়ে প্রতিদিন তুমি ফ্ল্যাটে যাও, তুমি তার সাথে সারা দিন কাটাও, সারা দিন তুমি তার সাথে থাকো। আমি যখন তোমাকে জিজ্ঞেস করি তুমি কোথায়, তখন তখন তুমি আমাকে বলো তুমি ওভারটাইম করছো, তোমার অফিসে অনেক চাপ। আমি চলে গেলে তুমি একা ম্যানেজ করতে পারবে? একটু কষ্ট তো হবেই। তুমি কিন্তু আমাকে একটা ছেলে ছোকরা জোগাড় করে দিও, আমি তবে সব সামলে নেব। আর কোনো কষ্ট হবে না? তোমাকে ছেড়ে যাওয়ার কষ্ট? না, আমি নিজেকে এমনভাবে প্রস্তুত করেছি যেন আমার কোনো কষ্ট না হয়। কারণ আমি জানি আমার এই পরিণতি হবে, আর তুমি বিহবালা। আমি হয়তো আজকালকের মধ্যে বলতাম। তুমি চলে যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও।
নামিয়ে দিলে একটা কষ্ট আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি কিছুতেই নিজেকে আমি কিছুতেই ক্ষমা করতে পারছিলাম না। তুমি আমাকে মুক্তি দিলে। আজ চলে যাও, চলে যাও। যাও রিনা, যাও। লেখকদের এক আশ্চর্য ক্ষমতা। সব ঠিকঠাক মিলাতে পেরেছি অলমোস্ট। রিনাকে চলে যেতে বলার দৃশ্যটা হুবহু মিলে গেছে। পারফেক্ট টাইমিং, পারফেক্ট ডায়ালগ, পারফেক্ট মুড অ্যান্ড পারফেক্ট এনভায়রনমেন্ট। তার মানে এটা স্বীকার করছো যে লেখকরা কল্পনা থেকে লিখলেও সত্যের সাথে তার অনেক মিল থাকে, রাইট? রাইট। তবে জিগস পাজলের অনেকখানি জোড়া লাগলেও আরও কয়েকটা পিস কিন্তু বাকি থেকে গেছে। সেটা কে জোড়া লাগাবে? আমি উইথড্র করছি, আমি আর পারবো না, বাকিটুকু তুমি সলভ করো। তাহলে শুরুতে খেলতে রাজি হলেন কেন? এত দূর এসে এখন নিজেকে উইথড্র করবেন, এটা তো হতে পারে না। শুরু করেছেন, শেষও করবেন। আমার গল্প হলেও সেটা নিয়ে আপনি নাটক লিখবেন, সুতরাং শেষ তো আপনাকেই করতে হবে। তুমি তোমাকে ফোর্স করছো। তোমার গল্প, তুমি সব জানো, তুমি শেষ করো। যার গল্প নিয়ে নাটক লেখা হয় সে কি কখনো নাট্যকারকে ইনফ্লুয়েন্স করতে পারে? আর নাটক লেখার সময় চরিত্র তো আর উপস্থিত থাকে না। ইউ মাস্ট লিভ দিস প্লেস রাইট অ্যাওয়ে। আপনি তো ঠিকঠাকই যাচ্ছিলেন, রাইট অন ট্র্যাক। তাহলে কুইট করতে চাচ্ছেন কেন? তোমার ওই গাড়ি, ট্রাঙ্ক, এ দুটো আমি মেলাতে পারছি না। চেষ্টা করেন। বলতে ইচ্ছে করলে বলো। কয়েকদিন ধরে চন্দনের কথা খুব মনে হচ্ছে। ওকে দেখতে ইচ্ছা করছে, কথা বলতে ইচ্ছে করছে।
রোগটা কি আরো বেড়েছে চন্দনদা? আমি আর কাজ পারছি না। স্যারকে বলবে ড্রয়িং করতে সমস্যা হয়। আমি আর কোনো কাজ করতে পারবো না। কেমন আছো তুমি? কেমন আছো চন্দন? ভালো আছি। হঠাৎ ফোন করলে যে? ফোন করতে ইচ্ছে করলো তাই। রিপন কেমন আছে? রিপন? সেটা তুমি রিপনকে ফোন করলে জানতে পারবে। তুমি বলতে পারবে না? পারবো, কিন্তু বলবো না। গত একটা বছর তোমার কোনো খোঁজ নেইনি। তুমি রাগ করে আছো চন্দন? বরং উল্টোটা। আজ ফোন করাতেই রাগটা হলো। সেই রকম যখন তোমার পরীক্ষা, রিপনের নিষেধ অমান্য করেও আমি তোমাকে ফোন করতাম। আজও কি ফোনটা রিপনের নিষেধ অমান্য করেই করেছ? আই ডোন্ট কেয়ার। আমি রাখছি রিনা। হ্যালো, জি আমি রমনা থানা থেকে এসআই শহীদুল বলছি। জি স্যার, একটা গাড়ির মালিকের খোঁজ নেওয়ার জন্য ফোনটা করেছি। নম্বর? জি একটু দেখবেন। 1 ঘন্টা? এখনই দিতে পারবেন না? খুবই জরুরি, এটা ইনভেস্টিগেশনের জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি আমার মোবাইল নাম্বারটা রাখেন।
তোমার শরীরের কি অবস্থা? পুরো শরীর কি অবশ হতে শুরু করেছে? আমাকে জানালে না কেন? জানালে কি হতো বলো? ডাক্তার তো বলেছে 2 বছরের মধ্যে আমার সারা শরীর অবশ হয়ে যাবে। কিন্তু আমাকে জানালে তো পারতে। আমি তোমার পাশে থাকতাম। তোমার কষ্টটা কম হতো। আমার কোনো কষ্ট নেই। কষ্ট তো তাদের, যারা জানে না তাদের মৃত্যু কখন, কোথায়, কিভাবে হবে। আমি তো জানি আমার মৃত্যু 2 বছরের মধ্যে। আমি ট্রান্সভার্স মাইলাইটিসে মারা যাব। প্লিজ চন্দন, এ কথা বলো না। আর সব মানুষ যেমন জানে না তাদের মৃত্যু কখন হবে, তেমনি তুমিও তোমার মৃত্যু কখন হবে তুমি জানো না। তুমি আমার সাথে স্বাভাবিকভাবে আচরণ করবে। মানে মানে আমি তোমার কাছে রোজ আসবো। তোমার কখন কি লাগবে আমি খোঁজ নিয়ে যাব। কেন? কারণ আমি তোমার স্ত্রী।
হ্যালো, জি জি জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি বলুন। আসিফ, রেজা, চন্দন, বাড়ি 15/6, রোড কত? খাওয়া দাওয়া করেছো? আমার খাওয়া দাওয়ার খোঁজ নিয়ে তুমি কি করবে? চন্দনকে খেয়ে এসছো তো? প্লিজ এটা নিয়ে কোনো কথা বলো না। কেন বলবো না? কেন বলবো না রিনা? তুমি একজনের স্ত্রী, আর অফিস শেষ করে আরেকজনের কাছে যাবে, তার সেবা যত্ন করে তবেই বাড়িতে ফিরবে, এটা কি? এটা এক্সেপশন, এটা মেনে নাও। এক্সেপশন? এটা নতুন একটা কিছু হতে পারে। মানুষের সামনে রিলেশনগুলো নতুন একটা পথ বের হবে। এক্সেপশন না, এক্সপেরিমেন্ট। কিন্তু সব এক্সপেরিমেন্ট আমার জন্য কেন? সব আমার উপর কেন? সেরকম তো তুমিও করেছো। তুমি বলেছো আমি তোমার স্ত্রী। আমি তো তোমার স্ত্রী না। তুমি তো আমাকে বিয়ে করোনি। আমরা একসাথে থাকি, সেটা সুযোগও তুমি দিব্যি নিয়েছো, কারণ এটা তো তোমার সুবিধা। খরচ করে বিয়ে করতে হয়নি, দিনবহরের বাধায় বাধা পড়তে হয়নি, চন্দনের কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্য কোর্টে যেতে হয়নি। যুক্তি দেখিও না রিনা, প্লিজ প্লিজ যুক্তি দেখিও না। কোনো যুক্তি দিয়ে তুমি মানাতে পারবে না এই 21st মিলেনিয়ামে তুমি দ্রৌপদীর ভূমিকা অবতীর্ণ হবে। প্লিজ রিপন, ডোন্ট বি সিলি। মাথাটা ঠান্ডা করো। মাথা আমার ঠান্ডা আছে, আমার মাথা ঠান্ডা আছে। তুমি মাথা ঠান্ডা করে ভাবো যে এটা কোনো স্বাভাবিক মেয়ের জীবন? তুই নিচে দারোয়ানকে বলে দিবি রিনা যেন এ বাড়িতে আর ঢুকতে না পারে। রিনা যদি আর একবার তোর কাছে আসে, আমি সিম্পলি তোকে মেরে ফেলব। ফর শিওর, আই এম ফর শিওর চন্দন। আমাকে মারাটা তোর জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে রিপন। কটা দিন অপেক্ষা কর, আমি তো এমনিতেই মরে যাব। তার মানে রিনা আসবে, তুই কোনো ব্যবস্থা নিবি না? আমি কি ব্যবস্থা নেব?
আমি কি ব্যবস্থা নেব? রিনা কি আমার সাথে থাকে, না রিনাকে আমি এখানে আসতে বলি? সেটা তোর প্রবলেম, আমার না। চেঁচাবি না, একদম চেঁচাবি না। রিনা আর তোর কাছে আসবে না, এটাই ফাইনাল। সেটা তোকে দেখতে হবে, তা না হলে আজকে মরিস আর কালকে মরিস, আমার হাতেই মরবি, তুই মরবি। যাওয়ার সিদ্ধান্তটাই থাকছে তোমার? সেটা নির্ভর করছে তোমার উপর। তুমি যদি চন্দনের সঙ্গে আমার দেখা হওয়াটা মেনে নিতে পারো, তাহলে আমি তোমার সাথে থাকবো। তা না হলে আমি চন্দনকেও বলে এসেছি আমি ওর কাছে চলে যাব। চন্দনও রাজি আছে। রিনা তোর কাছে চলে আসুক, সেটা তুইও চাস না? কি চাস?
তারপর আশপাশের ফ্ল্যাট থেকে সবাই ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তোমাকে হসপিটালে নিয়ে যায়। তুমি 3 দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ওঠো। 3টা গুলি খেয়েও জীবন মৃত্যুর সাথে লড়াই করে 3 দিন পর বেঁচে ওঠা। আপনি লোভ সামলাতে পারলেন না লেখক। নাট্যকারের অভ্যেসপ্রসূত একটা কল্পনাজাত টুকরো গল্পে জুড়ে দিলেন। একটা সত্যি গল্পের পাজল সলভ করছেন না। সেখানে কল্পনা দৃশ্যের কোনো দরকার ছিল না। রিপনের চরিত্রটা তাহলে আপনি বোঝেননি। কাউকে খুন করার মতো গার্ডস খুনের হুমকি দেওয়াটা ঠিক আছে, রিনার আমার কাছে চলে আসতে চাওয়াটা ঠিক আছে, আমি রিনার কাছে যেতে রাজি হওয়াটাও ঠিক আছে। তাহলে আমি কোন জায়গাটা থেকে আউট অফ ট্র্যাক হয়ে গেলাম বলো তো? একটু ধরিয়ে দাও, তারপরেরটুকু আমি সলভ করে ফেলতে পারবো। রিপনের ওয়ার্ড্রপ থেকে পিস্তল বার করা। আসলে রিপন চুপি চুপি ড্রয়িং রুমে বসেছিল। রিনার কথায় তার সম্বিত ফেরে। যাওয়ার সিদ্ধান্তটাই থাকছে তোমার। সেটা নির্ভর করছে তোমারও। তুমি যদি চন্দনের সঙ্গে আমার দেখা করাটা মেনে নিতে পারো, তাহলে আমি তোমার সাথে থাকবো। তা না হলে আমি চন্দনকেও বলে এসেছি আমি চন্দনের কাছে চলে যাব। চন্দনও রাজি আছে। কিছু বলছো না যে? তুমি আমাকে একটা দিন সময় ধরে না, আমি ভেবে তোমায় বলবো। পিস্তলটা কোথায় পেয়েছিল? সেটা ইনভেস্টিগেশন চলছে, জানা যাবে। আর হ্যাঁ, এই বক্স আর 365টা চিঠি পাওয়া গেছে। এই 365টা চিঠি আজকে থেকে লেখা শুরু হয়েছে, যা আজকের, কালকের এবং পরশু দিনের লেখা, যা 1 বছরের চিঠি। যাই হোক, আর এই চিঠিটা একটু আলাদাভাবে রাখা ছিল, মনে হয় বিশেষ চিঠি।
এছাড়া আমার কিছুই করার ছিল না। এটাই এই চিঠির সবচেয়ে পারফেক্ট প্রথম লাইন। আসলে এছাড়া আমার কিছু করার ছিল না। আমি কত নিশ্চিন্তে বসেছিলাম আমার মৃত্যু হবে ট্রান্সভার্স মাইলাইটিসে, কিন্তু তার আগে আত্মহত্যাটা করতে হলো। তুমি রিপনকে ভালোবেসেছিলে ঠিক এবছর, তারপর আমার সাথে ভালোবাসাটা সেটাও 1 বছরের। তারপর বিয়ে করার জন্য জোরাজুরি করলে, আমরা বিয়ে করলাম। 6 মাসের মাথায় আমার অসুখটা ধরা পড়ল। তার 6 মাস পর তুমি রিপনের কাছে চলে গেছো। সব মিলিয়ে 1 বছর। তারপর আবার ঠিক 1 বছর পর তুমি রিপনের কাছ থেকে আমার কাছে ফিরে আসতে চেয়েছো। রোজ তুমি আমাকে দেখতে আসতে শুরু করলে। তাই ভাবলাম, আমি যদি চলে যাই তবে তোমার শাটল ট্রেনের মতো জীবন ও বিহবলিত প্রেম এক জায়গায় স্থির হতে পারবে। 365টা চিঠি রেখে দিয়ে গেলাম, প্রতিদিনের জন্য একটা। 1 বছর ধরে পড়ো, প্রতিদিন একটা। 1 বছর পার হলে আমাকে ভোলার সময় চলে আসবে। তোমাকে একটা অনুরোধ, এবার ভুলে গেলে আর যেন আমাকে মনে করো না, কখনো না। পাজল সলভড। হ্যাঁ, পাজল সলভ করে তুমি সবচেয়ে বড় পাজলটা তৈরি করলে, এ নিউ বিগ পাজল। চন্দন আত্মহত্যা করলে, তুমি কে? আমি কে সেটা তো ভালো জানার কথা আপনার, কারণ আপনি এখানে বসে পাজল খেলাটা শুরু করেছেন। না না না, তুমি আমাকে পাজল গেমটা খেলতে নামিয়েছো। গল্পের কয়েকটা টুকরো আমার হাতে তুলে দিয়ে বলেছো, খেলো, সলভ করো। আমি খেলতে চাইনি, তুমি আমাকে বাধ্য করেছো। 1 মিনিট।